ছোট থেকে মা বাবা হারা এক অনাথ ছেলেকে নিজের ভাইয়ের মতো করে মানুষ করে শক্তি। তবে একদিন সেই ছেলেই বড় হয়ে তাকে ভুল বোঝে এবং ক্ষমতার লোভে পড়ে তাকে হত্যা করতে মরিয়া হয়। এমনকি তার প্রেমিকাকেও সে ছিনিয়ে নিতে চায়। আর এই সব কিছু যখন শক্তি জানতে পারে তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটাই দেখব আজকের গল্প থাগ লাইফে। শুরুতেই আমাদেরকে 1994 সালের দৃশ্য দেখানো হয়। আমরা ওল্ড দিল্লিকে দেখতে পাই। সেখানে ছিল মানুষে ভরপুর একটা বস্তি বাড়ি, যেখানে কিনা সবাই তাদের দৈনন্দিন কাজগুলো করছিল। সেই বাড়ির তৃতীয় তলার একটা রুমে দুই গ্যাংয়ের মেম্বারদের দেখানো হয়। এখানে এই দুই গ্যাংয়ের মধ্যে কিছু কথা হচ্ছিল। মূলত তারা দুই গ্যাং শান্তি চুক্তি করতে আসে, কারণ তাদের মধ্যে অনেক আগে থেকেই শত্রুতা ছিল। তো এখানের এক গ্যাং লিডার ছিল শক্তিভেল, আর অপর গ্যাংয়ের লিডার হলো সাদানন্দ। এখানে সাদানন্দ নিজ থেকে শক্তিদের সাথে শান্তি চুক্তি করতে এসেছিল, কিন্তু শক্তি সাদানন্দকে কখনোই বিশ্বাস করত না। তার কাছে মনে হতে থাকে যে শান্তি চুক্তি করার পেছনে হয়তো সাদানন্দের কোনো স্বার্থ লুকিয়ে আছে, এর জন্য সে সাদানন্দের সাথে শান্তি চুক্তি করতে চাচ্ছিল না। সাদানন্দ তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তখন শক্তির বড় ভাই মানাক্কাম তার সাথে হাত মেলায়। সে এটা করলে শক্তি কিছুটা তার উপর রেগেই যায়, কিন্তু যেহেতু তার বড় ভাই সিদ্ধান্ত নিয়েছে তাই সে তাকে কিছুই বলে না। তো তারা এমন কথা বলছিল, তখন আমাদেরকে বাইরে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। তার নাম আমার, এবং তার সাথে ছিল তার ছোট বোন চান্দ্রা। তারা দুইজন তাদের বাবার সাথে মিলে বিল্ডিং এর বাড়িতে বাড়িতে পেপার বিলি করত। আজও সেটাই করছিল। আমার তো তার ছোট বোনকে সবসময় দেখে রাখত। তো আবারও শক্তিদের দেখানো হয়। সাদানন্দ শান্তি চুক্তি করে সেখান থেকে তার লোকজন নিয়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু দেখানো হয় সে সেখানে আসার আগেই পুলিশদেরকে শক্তির ব্যাপারে ইনফর্ম করে রেখেছিল। শান্তি চুক্তি তো ছিল তার বাহানা মাত্র, তার আসল উদ্দেশ্য তো ছিল শক্তির গ্যাংয়ের সবাইকে পুলিশে ধরিয়ে দেওয়া। এর জন্য সে পুলিশের সাথে ডিল করে এখানে শক্তিদেরকে তাদের সাথে দেখা করার জন্য ডাকে, আর এই পুরো প্ল্যানটি এক্সিকিউট করে। এদিকে দেখানো হয় শক্তিরাও সেখান থেকে চলে যেতে নিবে, কিন্তু তখনই সে জানালা থেকে বাইরে তাকালে পাশের বিল্ডিং এ পুলিশের লোকদের দেখতে পায়। পুলিশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। তখন আর শক্তির বোঝার বাকি থাকে না যে পুলিশদের ইনফর্ম কে করেছে। তাই তারা তখনই সেখানে থাকা তাদের অস্ত্র নিয়ে ফায়ার করতে শুরু করে। পুলিশেরা তখন ধীরে ধীরে করে তাদের সেই রুমের দিকে এগোতে থাকে, কিন্তু তার মধ্যে আমাদের বাবা চলে আসে, যে কিনা এই গোলাগুলির ব্যাপারে কিচ্ছু জানতো না। সে এসে শক্তিদের রুমে নক করে, তারপর দরজার নিচ থেকে একটা পেপার দেয়। তখনই মানাক্কাম তার একজন লোকের কাছে জানতে চায় যে বাইরে কে দাঁড়ানো। তার লোক দেখে জানায় যে সেখানে একজন পেপার বিক্রেতা দাঁড়ানো। এটা শুনেই তখন মানাক্কাম তার মেশিন গান দিয়ে দরজার এপাশ থেকেই আমারের বাবাকে গুলি করে মেরে ফেলে, আর বলতে থাকে যে কোনো সিভিলিয়ান মারা গেলে পুলিশ ডিরেক্টলি এই দিকে আসবে না, তারা আগে এখানে থাকা মানুষদের প্রোটেক্ট করবে। তাছাড়া এর জন্য বাইরে থাকা মানুষগুলো হুলস্থুল শুরু করে দিবে, আর সেই ফাঁকেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো শক্তি তখন তাকে এভাবে একটা নিষ্পাপ লোককে মারতে দেখে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপরই দেখানো হয় আমারকে। বাইরে হুলস্থুল শুরু হলে চান্দ্রা তার থেকে হারিয়ে যায়। এরপর সে তার বাবা আর চান্দ্রাকে খুঁজতে থাকে, কিন্তু তখনই তার চোখের সামনে তার বাবার লাশ পড়ে থাকতে দেখতে পায় সে। এটা দেখেই তো সে দৌড়ে তার কাছে যায় এবং তাকে বারবার ডাকতে থাকে। ছোট বাচ্চা বাবাকে এভাবে দেখে কাঁদতে শুরু করে। তখনই শক্তিরা তাদের রুম থেকে বের হয়। শক্তি তখন আমারকে কাঁদতে দেখে অনেক কষ্ট পায়। এরপরই সে আমারকে কোলে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। পরবর্তীতে দেখা যায় তারা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তখন আমার শক্তির কোলে থেকে চান্দ্রা চান্দ্রা বলে ডাকতে থাকে, কারণ সে তো তার বোনকে কোথাও খুঁজে পাচ্ছিল না। চান্দ্রাও তখন তার ভাইকে খুঁজতে থাকে। এর মধ্যেই শক্তি আমারকে নিয়ে বাইরে চলে আসে। তখন একজন পুলিশ অফিসার শক্তির কাছে আসে এবং তার দিকে বন্দুক তাক করে। তবে শক্তির কোলে ছোট বাচ্চা থাকায় সে তাকে গুলি করতে সংকোচ বোধ করতে থাকে। আর তখন শক্তিও এই জিনিসটার ফায়দা তোলে। সে আমারকে কোলে নিয়ে ধীরে ধীরে করে রাস্তার দিকে যেতে থাকে। এরপরই পুলিশটা গুলি করে দেয়, যা শক্তির ঘাড়ে গিয়ে লাগে, কিন্তু তাকে পুলিশ ধরতেই যাবে সেই সময় সেখানে একটা ভ্যান এসে শক্তি আর আমারকে তুলে নিয়ে চলে যায়, যার জন্য পুলিশ আর তাকে ধরতেই পারে না। এরপর দেখানো হয় তারা বাড়িতে চলে আসে। তখন শক্তি আর আমারের ট্রিটমেন্ট চলতে থাকে। শক্তি তখন সেই বাচ্চাটার কাছে জানতে চায় যে তার পরিবারে বাবা বাদে আর কে কে আছে। সে নাম জানাক, তাহলে তার সারা জীবন পড়ালেখা তারপর ভরণ পোষণে যত টাকা লাগবে সে দিয়ে দিবে। তখন আমার তাকে বলে যে তার মা মারা গিয়েছে, বাবাও মারা গেল, তার একটা ছোট বোন আছে চান্দ্রা, সেও ঝামেলার মধ্যে হারিয়ে গেছে। এগুলো শুনে শক্তির তার জন্য আরো বেশি খারাপ লাগতে থাকে। তাই সে পরদিনই আমারকে নিয়ে সেই বিল্ডিং এ যায়। সেখানে গিয়ে তারা সবার কাছে ছবি দেখিয়ে দেখিয়ে চান্দ্রাকে খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। আমার তো তখন অনেক কষ্ট পায়। তার ছোট বোনকে তো সে অনেক বেশি ভালোবাসতো। তাকে হারিয়ে তার
তার অনেক বেশি খারাপ লাগতে থাকে। তো এরপরই দেখানো হয় যে শক্তি আমারকে নিয়ে তার বাবার শেষ কার্য করার জন্য যায়। সেখানে গিয়ে আমার সব কাজগুলো করতে থাকে। তখনই শক্তি আমারের কাছে জানতে চায় যে সে কি জানে যে তার বাবা কিভাবে মারা গেছে। আমার তখন বলে যে হ্যাঁ, সে জানে। সেখানে পুলিশ এসে গুলি করছিল, সেখান থেকে একটি গুলি তার বাবার গায়ে লাগায় সে মারা গিয়েছে। এই কথা শুনে শক্তি বলে যে হ্যাঁ, এমনই কিছু হবে। তো সে আর আমারকে তার ভাই মানাক্কাম যে তার বাবার খুন করেছে তা জানায় না। এরপর শক্তি আমারকে বলে যে তার ছোট বোন দেখতে কেমন ছিল। আমার তখন তাকে একটা ছবি দেয় আর বলে যে এই যে তার ছোট বোন, তার নাম হলো চান্দ্রা, তাকে খুঁজে বের করতে হবে। তাই শক্তি কি তাকে কিছু টাকা ধার দিতে পারবে? সেই টাকা দিয়ে সে মিসিং পোস্টার ছাপাবে, এরপর তার বোনকে পেয়ে গেলে কাজ করে তার টাকা ফেরত দিয়ে দিবে। এই কথা শুনে শক্তি তাকে বলে যে আজ থেকে আমার তার সাথেই থাকবে, আর তার আদরের বোন চান্দ্রাকে সে খুঁজে বের করে এনে দিবে। এই ঘটনার পর আরো অনেকগুলো বছর কেটে যায়। আমাদেরকে 2016 সালের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা একটা কলেজ দেখতে পাই, আর সেখানেই একটা কনসার্টে রানু নামের একটা ছেলে গান করছিল। এই রানু এই কলেজের ফেমাস একজন স্টুডেন্ট ছিল। সারাক্ষণই সে গান করত আর মজা মাস্তি করত, এসবই ছিল তার স্বভাব। অর্থাৎ মোট কথা সে হলো বড় লোকের বিগড়ে যাওয়া একটি ছেলে। যাক, তো অন্যদিকে আমাদেরকে মানাক্কামকে দেখানো হয়। সে তার মেয়ে শান্তিকে কলেজে ড্রপ করে দেওয়ার জন্য আসে। তো তাকে ড্রপ করে দিয়ে সে সেখান থেকে চলে যায়। শান্তিকে দেখে তখন কিছুটা চিন্তিত বলে মনে হচ্ছিল। সে কলেজের মধ্যে ঢুকেই সেখানে ডিরেক্ট রানুর সাথে দেখা করে আর তাকে জানায় যে সে প্রেগনেন্ট। এখন সে কি করবে? তো এখানে বলে দেই যে তারা দুজন আগে থেকেই প্রেম করত আর তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়, কিন্তু রানু রোজই কোনো না কোনো মেয়ের সাথে ইন্টিমেট হতো। তাই সে শান্তিকে বলতে থাকে যে সে প্রেগনেন্ট হলে এখানে তার কি করার আছে, সে এতে কোনো কেয়ার করে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। শান্তি তখন সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি করবে এখন কিছুই বুঝতে পারে না। তখনই সেখান থেকে সে সরাসরি রানুর বাসায় যায়। তার কাছে রানুর বাসার অ্যাক্সেস ছিল। সেখানে গিয়ে সে প্রথমে রানুর প্রতি তার রাগ দেখানোর জন্য তার ছবিটি মার্কার দিয়ে নষ্ট করে। এরপর সে তার বাবা অর্থাৎ মানাক্কামকে একটা ভয়েস মেসেজ পাঠায়। তাকে বলে যে সে কিভাবে রানুর জন্য প্রেগনেন্ট হয়েছে, আর এরপর রানু তাকে রিজেক্ট করে দিয়েছে। এটা পাঠিয়ে সে রানুর বিল্ডিং এর জানালা দিয়ে লাফ দিয়ে মারা যায়। তার বাবা তো ভয়েস মেসেজ পাওয়ার সাথে সাথে তাকে কল করতে থাকে, কিন্তু আর কোনো লাভ হয় না। এরপরই মানাক্কাম সেখানে আসে। নিজের মেয়ের এমন মৃত্যু দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে আর অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরই আমাদেরকে সাদানান্দকে দেখানো হয়। তখন আমরা জানতে পারি যে রানু হলো সাদানন্দের ভাগ্নে। সাদানন্দ তখন শান্তির নিউজ শুনে অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলতে থাকে যে শক্তিদের সাথে তার শত্রুতা অনেক আগে থেকে, সে কখনোই রানুকে ছাড়বে না। তবুও সে মানাক্কামকে কল করে রানুকে ক্ষমা করে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু মানাক্কাম তার সাথে কোনো কথাই বলতে চায় না, কারণ কোনো কিছুতেই তার একমাত্র মেয়ের হত্যার প্রতিশোধ তার মাথা থেকে কেউ সরাতে পারবে না। রানুকে তারা মেরে ফেলার ওপেন থ্রেট দেয়। এই কারণে তখন রানুকে বিদেশে পাঠিয়ে দিতে চায় সাদানন্দ, আর সে ব্যবস্থা করে রানুকে তার লোকজনের প্রোটেকশন দিয়ে গাড়িতে করে বর্ডারের কাছে পাঠিয়ে দিতে। তারা অলমোস্ট বর্ডারের কাছেও পৌঁছে যায়। তখনই সেখানে একটা আর্মির গাড়ি চলে আসে, আর তারা তাদেরকে মাইকের মাধ্যমে বলতে থাকে যে এখান থেকে তারা আর সামনে যেতে পারবে না। সামনে যাওয়ার জন্য রানুকে তাদের গাড়িতে করে যেতে হবে, আর বাকি সবাই এখান থেকে চলে যেতে পারে। তখনই সেখানে থাকা সবাই মনে করে যে সাদানন্দের কথায় মন্ত্রী হয়তো এটা করতে বলে দিয়েছে, তাই মিলিটারি রানুকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তখন রানুও খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে মিলিটারির গাড়িতে উঠে পড়ে। এরপরই রানুকে নিয়ে তারা চলে যায়। পরবর্তীতে দেখানো হয় সাদানন্দের লোকজনের কাছে সাদানন্দের কল আসে। সে এটা জানতে চায় যে তারা রানুকে ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা, কিন্তু তখনই তার লোকেরা তাকে জানায় যে বর্ডার পর্যন্ত পৌঁছে দিতে হয়নি তাদের। এখানে মিলিটারির এক লোক মন্ত্রীর কথায় এসে রানুকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে তো সাদানন্দ অনেক বেশি অবাক হয় আর তাদের বলতে থাকে যে মন্ত্রী তো এখানে তার সাথে বসে আছে, আর কোনো মিলিটারির সাথে সেখানে যাওয়ার কথা তো না। এইটা শুনে তো তারা সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। তাহলে কারা এসে নিয়ে গেল রানুকে? তখন তারা তাড়াতাড়ি করে সে মিলিটারির গাড়িটিকে ফলো করতে থাকে, আর তখনই আমরা দেখতে পাই যে সেই মিলিটারিরা আসলে ছিল শক্তির লোকেরা। তারা এই প্ল্যান করে রানুকে তাদের কবজায় নেওয়ার জন্য। তো সেখানে আমরা ড্রাইভ করতে আমার কেউ দেখতে পাই। তখন সাদানন্দের লোকেরা বুঝতে পারে যে তারা শক্তির লোক, যার জন্য তারা তাদেরকে ফলো করতে থাকে, আর এদের দুই পক্ষের মধ্যেই গোলাগুলি শুরু হয়ে যায়। তারপরও তারা রানুকে আমারের হাত থেকে ছাড়াতে পারে না। কিছুক্ষণের মধ্যেই রানুকে নিয়ে তারা একটা জায়গায় চলে আসে।
সেই জায়গার কথা জেনে সাদানন্দ সেখানে যায় আর সে বিনা অস্ত্র নিয়ে আমারের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন রানুকে ছেড়ে দেয়, সে ভুল করে ফেলেছে আর কখনো এমন ভুল তাদের দ্বারা হবে না। কিন্তু তখন আমার তাদের কোনো কথাই শুনতে চায় না। তার সাথে তখন শক্তির আরো একজন শক্তিশালী লোক ছিল, তার নাম হলো সোহেল। তো সাদানন্দ তখন সেখানে মানাক্কাম বা শক্তি কাউকে না দেখে তাদের দুজনকে বলতে থাকে যে সে যেন তার কথা একবার শোনে, সে তাদের জন্য ভালো অফার দিবে। তারা দুজন হলো শক্তির শক্তি, তাদের ছাড়া শক্তি কিচ্ছু করতে পারবে না, তাই তারা তার সাথে মিলে শক্তিকে ধোকা দিক আর শক্তির সবকিছু তাদের হবে আর তার ভাগ্নে রানুও বেঁচে যাবে। কিন্তু তখন আগে থেকেই সেখানে আমার আর সোহেল শক্তিকে ডেকে এনেছিল আর তারা দুজনই শক্তির বাফাদার ছিল, তারা কখনো শক্তিকে ধোকা দিবে না। তো শক্তি সেখানে এসেছে দেখে সাদানন্দ হকচকিয়ে যায়। সে তখন শক্তির কাছে ক্ষমা চাইতে থাকে আর রানুকে ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে, কিন্তু শক্তি তো তার কোনো কথাই শোনে না আর রানুকে বলে যে তার এই নোংরা হাত দিয়ে সে তার ভাতিজিকে ছুঁয়েছে, তাকে তো মরতে হবেই হবে। এই বলেই সে রানুকে মেরে ফেলে। তো এভাবেই রানুকে মেরে ফেলার জন্য শক্তির নামে একটা মার্ডার কেস করে সাদানন্দ। শক্তি তখন কোনো ঝামেলা ছাড়াই নিজ থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চায় আর সে জানতো যে সে খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবে। তো এরপরই দেখানো হয় শক্তি তার ওয়াইফ জেবা এবং মেয়ে মুনের থেকে বিদায় নেয় আর তাদেরকে তার জন্য একদমই চিন্তা করতে মানা করে দেয়। সে আরো বলে যে জেলের মধ্যে গিয়ে সে একদম রাজার হালে থাকবে, তাই তাদের চিন্তার কোনো কিছুই নেই। তখন জেবা তাকে বলতে থাকে যে সে তো চিন্তা করবে না, কিন্তু তার নর্তকী বান্ধবী তো তাকে খুঁজতে খুঁজতে কাঁদতে কাঁদতে এখানে চলে আসবে। সে যে এখানে কার কথা বলছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তখন শক্তি জেবাকে বলতে থাকে যে সব থেকে বেশি চিন্তা জেবাই তার জন্য করবে, এর জন্যই তো তার চোখে পানি চলে এসেছে। কিন্তু সে যেন একদমই তার সামনে কান্না না করে। এরপরই সে জেবার থেকে বিদায় নিয়ে আমারের কাছে যায়। এখানে আমারের ব্যাপারে বলে দিই, সে সেদিনের ঘটনার পর থেকে শক্তির ডান হাত হয়ে গেছে। শক্তি তাকে নিজের ছোট ভাইয়ের মতো করেই ভালোবাসে, একই সাথে আমারও তাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে। তো শক্তি তার কাছে এসে তাকে বলতে থাকে যে সে যতদিন এখানে নেই ততদিন সে তার বিজনেস ঘর সবকিছু সামলানোর দায়িত্ব দিচ্ছে তাকে। আমার তখন তাকে বলে যে এটা কিভাবে হয়, এখানে তার বড় ভাই মানাক্কাম উপস্থিত আছে, এখন তার সামনে আমার কিভাবে সবকিছুর দায়িত্ব নিতে পারে, সে মানাক্কামকেও দায়িত্বের মধ্যে ইনক্লুড করুক। এ কথা শুনে শক্তি তাকে বলে যে কেউ কিচ্ছু মনে করবে না, সে শুধু আমারকেই বিশ্বাস করতে পারছে আর কাউকে না, আমারকেই এই দায়িত্ব নিতে হবে। আমারও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় শক্তির কাছে মানাক্কাম আসে আর সে বলে যে রানুকে সে কেন মেরে তার হাত নষ্ট করলো, রানুকে মানাক্কামকে মারতে দিত, আজ তাহলে সে জেলে যেত। তখন শক্তি বলে যে সে এমনিতেই তার মেয়ে মারা যাওয়ার শোকে শোকাহত, তাকে সে এখন জেলে যেতে দিতে পারে না। এরপরই সে তাদের লোকজন সবাইকে জড়ো করে আর তাদেরকে জানায় যে সে যতদিন এখানে থাকছে না ততদিনের জন্য তার ব্যবসা বাণিজ্য এবং সবকিছু সামলানোর দায়িত্ব সে আমারকে দিয়ে যাচ্ছে, তাই তারা যেন আমারের কথা মতো কাজ করে। এটা শুনে তখন সবাই তাকে সমর্থন জানাতে থাকে আর মেনেও নেয়। কিন্তু মনে মনে অনেকেই তার এই সিদ্ধান্তে খুশি ছিল না, বিশেষ করে মানাক্কাম এবং সোহেল। তারা ভাবতে থাকে যে এই দায়িত্ব আমাদের থেকে তারা বেশি ডিজার্ভ করে, তো তাদের এই মন্তব্য তারা নিজেদের মধ্যেই রেখে দেয়, কোনো কিছু বলে না। এরপর শক্তি সবাইকে বিদায় জানিয়ে আত্মসমর্পণ করে নেয় আর তাকে জেলে নিয়ে যাওয়া হয়। এরপর আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। শক্তি জেলে ছিল, তখন তার কাছে একজন পুলিশ এসে জানায় যে শক্তির সাথে একজন মহিলা দেখা করতে এসেছে। শক্তি তখন তার কাছে যায় আর তখনই আমরা সেখানে একটা মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো ইন্দ্রাণী। সে একজন নর্তকী, সে আসলে শক্তির মিস্ট্রেস। আর তার কথাই জেবা বলেছিল যে ইন্দ্রাণী নাকি তাকে খুঁজতে চলে আসবে আর সে ঠিকই আসে। তো এতদিন পর তারা একে অপরের সাথে দেখা করতে পেরে অনেক হ্যাপি ছিল। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে তাদের দুজনের দেখা হয়েছিল। শক্তি তো আমারকে ওয়াদা করেছিল যে সে তার বোন চন্দ্রাকে খুঁজে বের করবে। তো একদিন সেই কাজেই শক্তি একটি পতিতালয়ে যায় আর সেখানে গিয়ে একটি মেয়েকে দেখে, অর্থাৎ এই ইন্দ্রাণীকে দেখে। তাকে দেখে তার মনে হয় যে সেই হয়তো চন্দ্রা, তাই সে ইন্দ্রাণীর নাচ শেষ হলে তার সাথে দেখা করে এবং তাকে আমারের দেওয়া সেই চন্দ্রার ছবিটি দেখিয়ে জিজ্ঞেস করে যে তার নাম কি চন্দ্রা আর তার ভাই কি আমার। ইন্দ্রাণী তখন তাকে বলে সে চন্দ্রা না। এটা শুনে তখন শক্তি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু মনে মনে তার ইন্দ্রাণীকে পছন্দ হয়ে গিয়েছিল। ইন্দ্রাণী তখন তাকে পেছন থেকে ডাকে আর বলে যে সে যদি চন্দ্রা হতো তাহলে শক্তি কি তাকে এই খারাপ জায়গা থেকে নিয়ে যেত। শক্তি তখন এই কথা শুনে ইন্দ্রাণীকে সেখান থেকে নিয়ে আসে আর এরপর থেকে এক জায়গায় বাড়ি করে দিয়ে ইন্দ্রাণীকে রাখে আর তাকে তার মিস্ট্রেস বানিয়ে নেয়, অর্থাৎ বিয়ে করা ছাড়া বউ আর কি। যাক, তো এরপরই আমাদেরকে দেখানো হয় যেভাবে জেলের মধ্যে শক্তির 1 বছর কেটে যায়। হঠাৎ করে একদিন আমার এবং মানাক্কাম আসে শক্তির সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে আমার শক্তিকে জানায় যে তারা সেদিন সাদানন্দের সাথে দেখা করতে গিয়েছিল। সাদানন্দ এখন রাজনীতিতে ঢুকবে, যার জন্য ইলেকশনে নাম লিখিয়েছে।
রাজনীতিতে ঢুকলে সে আর তার ব্যবসা চালাতে পারবে না, যার জন্য সে তাদেরকে অফার করেছে। তাদেরকে বলেছে যে তারা যদি তার ব্যবসা সামলায় তাহলে লাভের 70% তাদের আর 30% সাদানানকে দিতে হবে। তাছাড়া তাদের এই ব্যবসায় যত পলিটিক্যাল সাপোর্ট লাগে সাদানান তা দিবে। এটা শুনে শক্তি অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে সাদানানদের সাথে কোনো সুরাহা করবে না, কারণ তার একটা কথাও সে বিশ্বাস করতে পারে না। এর আগের বার যখন তারা সাদানানকে বিশ্বাস করেছিল তখন তাদের অনেক বড় ঝামেলায় পড়তে হয়, তাই এটা কোনোভাবেই সম্ভব না তারা তার সাথে পার্টনার হবে না। কিন্তু শক্তি তখন এই ব্যাপারে আরো বুঝিয়ে বলতে থাকে। সে বলে যে এই ডিলটা নেওয়া তাদের জন্য ঠিক হবে, আর তাছাড়া তো শক্তিই তাকে বলেছিল যে তাদের এই লাইনে কোনো পার্মানেন্ট শত্রু নেই। শক্তি তখন বলে যে সে বলেছিল, কিন্তু সাদানান তাদের পার্মানেন্ট শত্রু হয়েই থাকবে। তখন তারা এই নিয়ে বলাবলি করতে থাকলে মানাক্কাম উঠে বলে যে সে এত কিছু জানে না, সে সাদানানকে বিশ্বাস করে না, তাই সেই ডিলের মধ্যে নেই। এখন তারা যা ভালো মনে করে করুক, এটা বলেই সে চলে যেতে থাকে। তখনই শক্তি তাকে বলে যে সে তার সাথে এমন করতে পারে না, কোনো সলিউশন তো দিয়ে যাক সে। মানাক্কাম তখন তাকে বলতে থাকে যে সে আর কি বলবে, তারাই বেশি ভালো জানে। আর তাছাড়া শক্তির মেয়েদেরকে পড়ানোর সিদ্ধান্তের জন্য সে তার মেয়েকে হারিয়েছে, এখন সে তাদের সিদ্ধান্তের উপর ভরসা করতে পারবে না। শক্তি তখন তার কথায় কষ্ট পায় আর তাকে বলে যে সে এভাবে কিভাবে বলতে পারলো, কিন্তু মানাক্কাম তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর শক্তি আমারের কাছে আসে। আমার তখন তাকে বলে যে সাদানন্দের সাথে ডিল করলে তারা শক্তিকেও জেল থেকে বের করে নিতে পারবে আর তাদের বিজনেস দুবাই লন্ডনে নিয়ে যেতে পারবে। তখন শক্তি তাকে বলে যে সে আর এই ব্যাপারে কিচ্ছু বলবে না, কিন্তু আমার যেন সবকিছু সামলে রাখে। এটা বলে সেও রেগে চলে যায়। এরপর আমার সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। সেখানে এসেই সে জানতে পারে যে শক্তির মেয়ে মুনকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খোঁজাখুঁজি করলেও তাকে কোথাও পাওয়া যায় না। পরে মুনের মা জেবা আমারকে জানায় যে হয়তো মুন কোথায় আছে তা তাদের পাশের বাসায় থাকা শিবগুরুর ছেলে নাগা বলতে পারবে। এটা শুনে আমার নাগার কাছে যায়। এরপর তার কাছে জানতে চায় যে মুন কোথায়। প্রথমে নাগা কোনো কারণে ভয় পেয়ে তাকে কিচ্ছু বলতে চায় না, কিন্তু আমার তাকে ভয় দেখালে নাগা তাকে একটা ক্লাবে নিয়ে যায় আর সেখানে গিয়ে আমার মুনের সাথে দেখা করে। মুনকে সে একটা কোনায় মন খারাপ করে বসে থাকতে দেখে। তখন সে মুনের কাছে তার কি হয়েছে সেটা জানতে চায়। মুন তো তাকে কিচ্ছু বলে না। আমার তখন নাগাকে ধরে মারে আর বলতে থাকে যে সে মুনের সাথে কি কিছু করেছে। নাগা তখন বলে যে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু মুন তাকে এই কথা তার বাবা অর্থাৎ শক্তিকে জানাতে বলে, যার জন্য নাগা অনেক বেশি ভয় পেয়ে যায় আর মুনকে ছেড়ে বাসায় চলে আসে। তো মুন তখন আমারকে নাগাকে মারতে মানা করে আর বলতে থাকে যে তারা আসলে একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তাই আমার যেন তার বাবা ছাড়া পাওয়ার আগে তাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। আমার যে তখন কি করবে না করবে তা তো বুঝতেই পারে না। তবুও সে মুনকে বলে ঠিক আছে, সে যেন চিন্তা না করে, সে সবটা সামলে নিবে। এরপরই দেখানো হয় কিছুদিন পর শক্তিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে আসার পরই শক্তি আমারকে বলতে থাকে যে সে অনেক ভেবেছে আর সাদানন্দের ডিল মেনেও নিয়েছে। এরপর সে আমারকে বলে যে সে যেন বাড়িতে এখনই না জানায় যে সে ছাড়া পেয়ে গেছে। 3 দিন সে ইন্দ্রাণীর সাথে থাকবে, তারপর সে বাড়ি যাবে, তাই সে যেন 3 দিন পর বাসায় জানায়। তো যেই কথা সেই কাজ। সেখান থেকে শক্তি সোজা চলে আসে ইন্দ্রাণীর কাছে। তারা দুজন এই 3 দিন অনেক সুন্দর সময় কাটায়। 3 দিন পরই শক্তি ইন্দ্রাণীকে বিদায় জানিয়ে তার বাসায় চলে আসে। সেখানে দরজায় বাসার অন্যান্য লোকেরা তাকে স্বাগতম জানায়, কিন্তু দেখা যায় সেখানে গিয়ে তার বউ আর মেয়েকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। এবার তো সে তাদেরকে খুঁজতে থাকে। এই সুযোগে আমার তাকে এটা বলে দেয় যে তার মেয়ে মুন নাগাকে ভালোবাসে। শক্তি তো প্রথমে এই কথা শুনে খুবই অবাক হয়। এরপরই সে তার মেয়েকে খুঁজে তার কাছে যায়। মুন তো তখন তার সামনে কান্না করতে থাকে, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো মেয়ের এই কান্না দেখে শক্তি আর কঠিন হয়ে থাকতে পারে না। সে এবার তাদের সম্পর্ক মেনে নেয়। মুন তো এতে খুব খুশি হয়ে যায়। এরপরই সে নাগার বাবা মার কাছে তার মেয়েকে তাদের বাসার বউ করে পাঠানোর কথা বলে। নাগার বাবা মাও তো এটা মেনে নেয়। সবাই তো এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি খুশি ছিল। সবাই তো এই নিয়ে খুব উল্লাস করতে থাকে। এরপরই দেখা যায় শক্তি তার মেয়ের কাছে জানতে চায় যে জেবা অর্থাৎ তার বউ কোথায়। মুন তখন তাকে জানায় যে সে এখন রান্নাঘরে আছে। শক্তি তো এটা জানতে পেরেই রান্নাঘরে চলে যায়। আর তখনই সে জানতে পারে যে তার 3 দিন আগে জেল থেকে বের হওয়ার কথাটা জেবা জেনে গিয়েছিল, আর এজন্যই সে শক্তির উপর প্রচন্ড রাগ করে আছে। কারণ সে বুঝতে পেরেছে যে শক্তি তার কাছে না এসে ইন্দ্রাণীর কাছে গিয়েছিল আর সেখানে তার সাথে 3 দিন সময় কাটিয়ে এসেছে। তাই জেবা রাগ করে বলতে থাকে সে বাড়িতে কেন এসেছে, ইন্দ্রাণীর কাছে থেকে গেলেই তো পারত, সে তো তার সবকিছু। তখন শক্তি অনেক কষ্ট করে কোনোভাবে জেবার রাগ ভাঙায়। এরপর দেখানো হয়
কিছুদিন যেতেই খুব ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করে শক্তি। সে তো অনেক বেশি খুশি ছিল। সেখানে সে এলাকার সবাইকে দাওয়াত করে, সবাই সেখানে আসে। তো খুব বড় করেই বিয়ের অনুষ্ঠান চলতে থাকে। মুন আর নাগারও মালা বদল হতে থাকে। তখন তো মানাক্কামও তাদের জন্য খুব খুশি ছিল, কিন্তু তাদের গ্যাংয়ের একজন এসে মানাক্কামের কানে বলতে থাকে যে এখন যদি তাদের শান্তি বেঁচে থাকতো তাকেও তারা এভাবে ধুমধাম করে বিয়ে দিত। এই কথাটা সোহেল শুনে লোকটিকে বকা দেয় আর বলে যে ভালো সময়ে সে যেন এইসব বিষ দেওয়া কথা না বলে, তারা এই বিয়েটা এনজয় করছে সেটাই করুক। কিন্তু তখন মানাক্কামও এই বিষয় নিয়েই ভাবতে থাকে। এরপরই দেখানো হয় আমার আর ইন্দ্রাণী একটা জায়গায় বসেছিল। তখন ইন্দ্রাণী আমারের কাছে জানতে চায় যে সে কি মনকে পছন্দ করতো নাকি। আমার বলে যে মন তো তার বোনের মতো, কিন্তু সে তো ইন্দ্রাণীকে পছন্দ করে। এই কথা শুনে ইন্দ্রাণী অনেক বেশি অবাক হয়, কিন্তু সে আমারকে বলে সে শুধুমাত্র শক্তিকেই পছন্দ করে আর কাউকে না। যাক, তো এর মধ্যেই খুব সুন্দর করে শক্তির মেয়ের বিয়েটা সম্পন্ন হয়। এর মধ্যেই কয়েকটা মাস কেটে যায়। একদিন দেখানো হয় শক্তি তার লোকেদের নিয়ে গাড়িতে করে কোথাও কোনো একটা ডিল করতে যাচ্ছিল। সবসময় তো সব কাজে আমার শক্তির সাথে থাকতো, কিন্তু তখন শক্তি তার লোকেদের কাছে জানতে চায় যে তাদের সাথে আমার কেন নেই। সে সময় একজন জানায় যে আমার বলল যে তার নাকি কোন কাজ আছে, তাই সে আসতে পারেনি। শক্তি তখন তো এটা নিয়েই ভাবতে থাকে যে ব্যাপার কি। এরপর তারা যেতে থাকলে হঠাৎ করেই তাদের গাড়িতে অ্যাটাক হয়। অন্য একটি গাড়ি এসে তাদের উপর অ্যাটাক করতে থাকে। শক্তি তখন কোনোভাবে গাড়ি চালিয়ে তাদের জীবন বাঁচায়, কিন্তু তারা সবাই তো অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, যার জন্য তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শক্তিকেও তখন সেখানে ভর্তি করা হয়। সবার একসাথে ট্রিটমেন্ট চলতে থাকে। তখনই সেখানে তাদের সাথে দেখা করতে আসে একজন পুলিশ অফিসার, তার নাম জয়। তো জয় শক্তির সামনে এসে বসে আর তার কাছে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এখানে বলে দেই যে শক্তির উপর জয়ের অনেক আগে থেকেই একটা কারণে রাগ রয়েছে। আসলে 1994 সালে পুলিশদের সাথে শক্তিদের যেই ফাইট হয়েছিল সেখানে জয়ের বাবা একজন পুলিশ হিসেবে ছিল। তখন তার গায়েও গুলি লেগেছিল। তার বাবার নাম ছিল স্যামুয়েল, আর এই কারণেই স্যামুয়েল প্যারালাইজড হয়ে যায় আর তাকে সময়ের আগেই অবসরে যেতে হয়। এই সব ব্যাপারে জয় শক্তির সামনেই বলে আর নিজের পরিচয়ও দেয়। জয় তো চায় যে শক্তির বেআইনি কাজ সে সবার সামনে এনে তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাবে, আর এরই চেষ্টা সে করতে থাকে। কিন্তু ইন্টারোগেশনের সময় তার কাছে এসআই এর কল আসে, তাই তাকে সেখান থেকে চলে যেতে হয়। ইচ্ছা থাকলেও সে আর কিছুই করতে পারে না। এদিকে আমাদেরকে সাদানানকে দেখানো হয়। সে এখন অনেক বড় একজন রাজনীতিবিদ, আর তখন আমরা জানতে পারি যে শক্তির উপর অ্যাটাক করেছিল সাদানন্দের আর এক ভাগ্নে দীপক। দীপক হলো মৃত রানুর ভাই। ভাইয়ের বদলা নিতে সে এমনটা করেছিল, কিন্তু সাদানান তখন তাকে অনেক বকাবকি করতে থাকে, কারণ সে শক্তির সাথে বিজনেস পার্টনার হয়েছে। এখন এমন ঝামেলা করলে তাদের বিজনেস তো যাবেই, তার সাথে সাথে শক্তি দীপককেও মেরে ফেলবে। তাই সে দীপককে তখন এই কাজের জন্য দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে। আবারও আমাদেরকে শক্তিকে দেখানো হয়। হাসপাতাল থেকে ইন্সপেক্টর জয় চলে গেলে সেখানে আমার আসে। আমার তখন শক্তির পাশে বসে এবং তাকে এই অবস্থায় দেখে কান্না করতে থাকে, কিন্তু তখন শক্তির মাথায় অন্য কথা চলছিল। সে ভাবে যে আমার হয়তো সাদানন্দের সাথে হাত মিলিয়ে তাকে মেরে ফেলার জন্যই অ্যাটাক করিয়েছে, কারণ সব সময় তো আমার শক্তির সাথেই থাকতো। তাহলে এই দিন তার কি হয়েছিল যে সে তার সাথে ছিল না? তার এমন সন্দেহ দেখে আমার কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন এই সব কথা শুনে জেবা শক্তিকে বলে যে আমার তার সাথে হাসপাতালে গিয়েছিল, কারণ তাদের মেয়ের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ মুন প্রেগনেন্ট ছিল। তো এর জন্যই জেবা আমারকে সেদিন তার সাথে করে নিয়ে গিয়েছিল। শক্তি জানলে কষ্ট পাবে, এর জন্য তারা তাকে কিছুই জানায়নি। এই সব কিছু শুনে শক্তি তখন আমারের প্রতি তার বিশ্বাস ফিরে পায়। সে তখন আমারকে এভাবে সন্দেহ করার জন্য গিল্টি ফিলও করতে থাকে, কিন্তু আমারের তখন অনেক খারাপ লাগে। এরপরই দেখানো হয় হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় শক্তি আমারকে বলে যে তার অনেক বড় ভুল হয়ে গেছে, তার উপর তার সন্দেহ করা একদমই ঠিক হয়নি। কিন্তু আমার তো তার কোনো কথাই শুনতে চায় না, আর তখন সে গাড়ি থেকে নেমে তার বাসায় এসে শুয়ে থাকে। তার সাথে এই ঘটনা ঘটার জন্য সে একদমই ভেঙে পড়ে, কারণ যাকে সে এতদিন ধরে ভগবানের মতো মেনে এসেছে সেই কিনা আজ তাকে সন্দেহ করছে। তো দুদিন ধরে সে তার বাসাতেই থাকে। তখন একদিন তার সাথে দেখা করতে আসে মানাক্কাম আর মানাক্কামের চেলা। তারা সেখানে এসেই আমাদের শক্তির উপর অভিমানের সুযোগ নিয়ে শক্তির বিরুদ্ধে আমাদের কান ভারী করতে শুরু করে। শক্তির বিরুদ্ধে বিভিন্ন কথা তারা দুজন মিলে বানিয়ে বানিয়ে আমারকে বলতে থাকে। তারা বলে যে আমার শক্তির বিজনেস কত দূর এগিয়ে নিয়ে গেল, কিন্তু শক্তি কিনা সেই আমাদের উপরেই সন্দেহ করলো। এমনটা সে কি করে করতে পারলো? এটা তার করা মোটেই উচিত হয়নি। এক পর্যায়ে এসব বলতে বলতে মানাক্কাম আরও বলে যে আমার কি জানে
যে তার বাবা আসলে কিভাবে মারা গিয়েছিল, তখন আমার বলে যে সে সব জানে। শক্তি তাকে সব বলেছিল। সে বলেছিল যে পুলিশ ভেবে তার বাবাকে মারা হয়েছিল। তখন মানাক্কাম বলে যে এটা মিথ্যা কথা, তার বাবাকে মেরেছিল শক্তি নিজে, আর সে আগে থেকেই জানতো যে দরজার ওপাশে পেপারওয়ালা রয়েছে। এটা জেনেও সে বাইরে গুলি করেছিল যাতে করে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। অথচ এই কাজ তো মানাক্কাম করেছিল, কিন্তু আজ সে মিথ্যা কথা বলল যাতে করে আমারের সাথে শক্তির সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই কথা শুনে তো এক ধাক্কায় যেন আমারের পুরো জীবনই ওলটপালট হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার চোখের সামনে শুধু তার বাবার লাশের দৃশ্য ভেসে আসতে থাকে। তো এরপরই আমাদেরকে আরো কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় যে শক্তি নেপালের একটি মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার সাথে জেবাও যেতে চায়, কিন্তু সেখানে অনেক বরফ, আর জেবার শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে শক্তি নিয়ে যেতে চায় না। আসলে সেখানে যাওয়ার মানত জেবাই করেছিল, আর সেই মানত পূরণ করার জন্য শক্তি নেপালে যাচ্ছিল। তো তার সাথে যাবে মানাক্কাম, আমার সহ আরো কয়েকজন। কয়েক ঘন্টা জার্নি শেষে তারা সবাই নেপালে এসে পৌঁছে। তারা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই একটি জায়গায় গিয়ে শক্তির সাথে থাকা সবাই বলতে থাকে যে এই জায়গাটা অনেক সুন্দর, তাই তারা এখানে কিছুক্ষণ দাঁড়াবে। সবাই তখন বের হয়। শক্তিও তখন সেই পাহাড়ের কোনায় গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে। কিন্তু তখনই সে পেছন ফিরে দেখে যে মানাক্কাম আর আরো 3 জন সেখানে দাঁড়িয়ে আছে। এরপর তারা সবাই মিলে শক্তির দিকে বন্দুক তাক করে। এটা দেখে তো প্রথমে শক্তি একদম থমকে যায়। এরপর তাদের সাথে সে ফাইট করতে শুরু করে। তাদের এই ফাইটের মধ্যে শক্তি কয়েকটা গুলিও খায়। তখনই সেখানে আমার আসে। তাকে দেখে শক্তি প্রথমে অনেক বেশি খুশি হয়। সে ভাবে যে আমার হয়তো এখন তাকে বাঁচিয়ে নিবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধারণা ভুল প্রমাণিত হয়। আমারও মানাক্কামদের সাথে মিলে গিয়েছিল, কারণ সে তো জানতো যে শক্তি তার বাবাকে খুন করেছে। সেই খুনের বদলা নিতেই সে শক্তিকে মেরে ফেলার এই খেলায় মানাক্কাম আর সোহেলদের সাথে যুক্ত হয়। আর এর থেকেই বোঝা যায় যে শক্তির নিজের বড় ভাই, যার জন্য সে এত কিছু করলো, নিজে জেলে গেল, সেও তাকে কখনোই সহ্য করতে পারেনি। তাকে সব সময় সে হিংসা করত। এর জন্য তাকে মেরে ফেলার এই পরিকল্পনা করেছে সে। তাছাড়া সে জানতো যে আমার শক্তির পাশে থাকলে শক্তির কিছুই করতে পারবে না সে। এ কারণেই মিথ্যা বলে বলে আমারকেও তাদের সাথে করে নেয়। তখন তো শক্তি আমারের থেকেও প্রতারিত হয়ে তার সাথে ফাইট করতে থাকে, আর এক পর্যায়ে আমার শক্তিকে পাহাড় থেকেই নিচে ফেলে দেয়। মারা যায় শক্তি। পরদিন তারা সবাই দেশে ফিরে আসে। শক্তির গ্যাংয়ের সবাই তখন তাদের কাছে জানতে চায় যে শক্তি কোথায়। আমার তখন তাদেরকে বলে যে শক্তিকে মেরে ফেলেছে সে, আর আজ থেকে এ পুরো রাজ্য হলো তার। কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে যেন তার সামনাসামনি এসে তাকে বলে। আমারের মুখে এমন কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে। এরপরই আমার সেখান থেকে সরাসরি চলে যায় ইন্দ্রাণীর কাছে, আর তাকে গিয়ে জানায় যে শক্তি আর কখনোই ফিরে আসবে না, কারণ সে মারা গেছে আর তাকে মেরে ফেলেছে আমার নিজে। আর এখন থেকে ইন্দ্রাণী হবে আমারের রানী। তো এই কথা শুনে ইন্দ্রাণী অনেক বেশি কষ্ট পায়, আর সে কিছুতেই আমারের সাথে যেতে চায় না। কিন্তু অন্য কোনো উপায় না থাকায় তাকে আমারের সাথে যেতেই হয়। অন্যদিকে তখন আমাদেরকে শক্তিকে দেখানো হয়, আর আমরা দেখতে পাই যে শক্তি মারা যায়নি, সে কোনো মতে বেঁচে গিয়েছে। সে পাহাড় থেকে পড়ে গেলে তার জ্ঞান তখনও ছিল। সে কাতরাতে কাতরাতে একটা আশ্রমের কাছে চলে আসে। সেখানে থাকা লোকেরা তাকে বাঁচিয়ে নেয়। তবে শক্তির পুরো সুস্থ হতে প্রায় 2 বছর সময় লেগে যায়। আর সুস্থ হওয়ার পর সে তার দেশের উদ্দেশ্যে রওনা দেয়। এবার হলো তার সাথে অন্যায়ের বদলা নেয়ার পালা। অন্যদিকে দেখানো হয় আমার মানাক্কাম সহ সবারই বেশভূষা একদম পাল্টে গেছে। তাদের কাছে রয়েছে এখন অনেক পাওয়ার, আর সাথে অনেক অনেক টাকা। তাদের সবকিছু খুব ভালো করেই চলছিল। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় জয়ের বাসায় তার প্যারালাইজড বাবা থাকতো, আর তাকে দেখাশোনা করার জন্য জয়ের প্রাক্তন ওয়াইফ আনা আসে। যদিও জয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরও সে সেখানে জয়ের বাবার খেয়াল রাখার জন্য আসে, কারণ তার প্রতি আনার এক অদ্ভুত মায়া কাজ করে, যেন জয়ের বাবা হলো তার নিজেরই বাবা। আর আনার এই ব্যাপারের জন্য জয় তাকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে তো কাজের জন্য তার বাবার ঠিক করে খেয়াল রাখতে পারে না। যাক, তো এরপর আমাদেরকে শক্তির গ্যাংয়ে থাকা একজনকে দেখানো হয়। তার নাম হলো কালুয়া। সেও সেদিন শক্তিকে মেরে ফেলার সময় মানাক্কামদের সাথেই ছিল। তো দেখা যায় সে শক্তিকে মেরে ফেলার ব্যাপারটা নিয়ে অনেক বেশি রিগ্রেট করত, কারণ শক্তি তাকে আশ্রয় দিয়ে নিজের কাছে এনেছিল। তখন একদিন তার কাছে তার গার্লফ্রেন্ড আসে। সে কোথা থেকে জেনেছে যে শক্তি মারা যায়নি, আর সে ইন্ডিয়াতে ফিরে আসছে। আর এটা সে তাড়াতাড়ি করে কালুয়াকে জানায়, আর বলতে থাকে যে শক্তি ফিরে আসছে, এখন তারা কি করবে।
তার পরপরই মানাক্কামের চেলার কল আসে কালুয়ার কাছে, আর সেও কোনোভাবে জানতে পেরেছে যে শক্তি ফিরে আসছে। তাই সে কালুয়াকে তাদের এখান থেকে চুপচাপ পালিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার আনতে বলে। এরপরই দেখানো হয় তারা হেলিকপ্টার নিয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিবে। তো কিছুক্ষণ পরই কালুয়া তার হেলিকপ্টার নিয়ে সেই লোকের বলা জায়গায় চলে আসে। তারা হেলিকপ্টারে চড়ে উড়াল দিবে, কিন্তু ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় শক্তি। সে তখন মানাক্কামের চেলাকে মারতে শুরু করে, তাকে একদম কাপড় কাচার মতো মারতে থাকে। এরপরই হেলিকপ্টারের ফ্যানের সাথে লাগিয়ে লোকটিকে সেখানেই মেরে ফেলে। এটা করলে তখনই সেখানে শক্তির সামনে কালুয়া চলে আসে, আর সে নিজের মাথায় বন্দুকটি শক্তিকে ধরিয়ে দেয় আর শক্তিকে বলে তাকে মেরে ফেলতে। সে আরো বলতে থাকে যে সে শক্তির সাথে যা করেছে তার কোনো মাফ নেই, তাই শক্তি যেন তাকে মেরে ফেলে, এটাই কালুয়ার প্রাপ্য। তবে শক্তি তখন তাকে মারে না, শুধু 2-4টা থাপ্পড় দিয়ে তাকে ক্ষমা করে দেয়। এরপর সে কালুয়ার সাহায্য নিয়ে জানতে পারে যে আমার আর মানাক্কাম গোয়াতে রয়েছে। সেখানে যাওয়ার জন্য তখন তারা দুজন ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। স্টেশনের কাছে আসলে শক্তি গাড়িতে কিছু মানুষের উপস্থিতি টের পেয়ে যায়। সে তখন তাদের সব কয়টাকে মারতে শুরু করে। এত সবাই মিলেও শক্তিকে মারতে পারে না তারা, সে এতটাই শক্তিশালী ছিল। এরপরই তো শক্তি সব কয়টাকে নাজেহাল করে দেয়। তখনই সেখানে আসে তাদের সবার লিডার সোহেল। সোহেল শক্তির আসার কথা জেনে গিয়ে তাকে মারার প্ল্যান করেছিল, কিন্তু তখন তো শক্তির সাথেই তার ফাইট হতে থাকে। দুজনের কেউই হার মানতে চায় না। এক পর্যায়ে শক্তি সোহেলকে ধরাশায়ী করে ফেলে আর তাকে সেখানেই মেরে ফেলে। সেখান থেকে কাজ শেষ করে গাড়িতে করে গোয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। তখনই পথে তাদের মধ্যে একজন শক্তিকে জেবার কথা জানায়। শক্তির মৃত্যুর কথা শুনে জেবার যে কি অবস্থা হয়েছিল সেটা জানাতে থাকে, যে সে একেবারেই ভেঙে পড়েছিল। তার মৃত্যুর কমপ্লেন করার জন্য সে থানাতেও যায়, কিন্তু কেউ তার কমপ্লেন নেয় না। এজন্য থানায় রাত 9টা পর্যন্ত সে বসেছিল। কোনো মতে শিবগুরু সেখানে গিয়ে তাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে যেতে থাকে। তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। এতে শিবগুরুর এক হাত অকেজো হয়ে যায় আর জেবা মাথায় আঘাত পায়। তার সুস্থ হতে অনেক দিন সময় লেগে গিয়েছিল। তো লোকটির মুখ থেকে এসব কথা শুনে শক্তি প্রথমে তার ওয়াইফ অর্থাৎ জেবাকে দেখার জন্য যেতে থাকে। বেশ কয়েক ঘন্টা জার্নির পর তারা সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়েই শক্তি দেখে যে এই গ্রামের শিবগুরুরা খুবই সাধারণভাবে জীবন কাটাচ্ছিল। এতদিনে মনের একটি বাচ্চাও হয়েছে। তো মন তার বাবাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপরই দেখা যায় শক্তি তার মেয়েকে জড়িয়ে ধরে আর তার মা কোথায় সেটা জানতে চায়। মন তখন তাকে জানায় যে সেই দিনের অ্যাক্সিডেন্টের পর থেকে তার মা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাদের কাউকেই সে আর চেনে না। একা একাই সমুদ্রের দিকে তাকিয়ে থাকে সে। শক্তি তখন জেবার কাছে যায় আর দেখে যে জেবা তাকেও চিনতে পারছিল না। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে শক্তি যে ফিরে এসেছে তা আমার আর মানাক্কাম জানতে পেরে যায়। তখন তারা কি করবে সেটা নিয়েই চিন্তায় পড়ে যায়। মানাক্কাম বলে যে এবার তাদেরকে শক্তিকে পুরোপুরি মেরে ফেলতে হবে, না হলে নিজেদেরকেই মরে যেতে হবে। তখন আমার সিদ্ধান্ত নেয় যে সে বিদেশ চলে যাবে। এর জন্য সে ইন্দ্রাণীর কাছে আসে আর তাকে তার সাথে বিদেশে যাওয়ার কথা বলতে থাকে। কিন্তু ইন্দ্রাণী তো কোনো মতেই তার সাথে যেতে চায় না। সে তাকে বলে যে শক্তি তাকে নরক থেকে বাঁচিয়েছিল, আর তাছাড়া আমারকেও তো শক্তিই লালন পালন করে বড় করেছে। তো তারা শক্তির সাথে বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারে? আমার তখন তাকে বলে যে তার বোনকে খুঁজতে গিয়েই শক্তি তাকে খুঁজে পেয়েছিল, তাই ইন্দ্রাণীর উপর তো তার হকই সবচেয়ে বেশি। কিন্তু তখন তার এসব কথা কোনোটাই ইন্দ্রাণী মানতে চায় না। অন্যদিকে দেখা যায় যে শক্তি সাদানন্দকে মেরে ফেলে আর তখনই ইন্সপেক্টর জয় তাকে ধরে। তাকে ধরে নিয়ে জয় তার সাথে একটা ডিল করে। সে তাকে বলে যে আমার মানাক্কাম সহ বাকি পলিটিশিয়ান আর পুলিশ যারাই তাদেরকে সাহায্য করেছিল তাদের সবার ডিটেলস শক্তিকে দিতে হবে। সাথে তারা যে তাকে সাহায্য করেছে এটার প্রমাণও সে চায়। তাহলে সে শক্তিকে ছেড়ে দিবে। শক্তি তখন তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর জয়ের থেকে সে মাত্র 48 ঘন্টা সময় চায়। জয়ও তাকে সময় দিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় যে সাদানন্দ মারা যাওয়ার খবর পেয়ে দীপাক দেশে চলে আসে আর এসেই সে শক্তি এবং আমার সহ বাকি সবাইকে খতম করার পণ করে। সেই মোতাবেকই সে প্ল্যান করতে শুরু করে। এদিকে আমাদেরকে মানাক্কামকে দেখানো হয় সে তো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে যাচ্ছিল আর তখনই সে ফোনে কার সাথে যেন কথা বলছিল। ঠিক তখনই গাড়ির পেছন থেকে তার মাথায় শক্তি বন্দুক ঠেকায়। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে ব্রিজের উপর নেয়। তাকে ঝুলিয়ে শক্তি তাকে তার মনের ক্ষোভের কথাগুলো বলতে থাকে। সে বলে যে মানাক্কাম তার শ্রদ্ধেয় বড় ভাই, তার যদি কিছু লাগতো সে শক্তিকে সরাসরি বলতো। সে শক্তির কাছে জান চাইলে সে নিজের জানও দিয়ে দিত। তাহলে কেন করলো সেই সব কিছু? তার কি একবারও বুক কাঁপলো না? মানাক্কাম তখন তার কোনো কথারই জবাব দিতে পারে না।
শক্তি তখন তাকে ব্রিজ থেকেই ফেলে দেয় আর পানিতে পড়ার আগে তাকে গুলিও করে দেয়। অন্যদিকে আমারকে দেখানো হয় সে আজ দেশ ছেড়ে চলে যাবে, তার সাথে করে সে ইন্দ্রাণীকেও নিয়ে যাবে। তো তখন তারা প্যাকিং করতে থাকলে ইন্দ্রাণীর ফোনে একটা কল আসে। সে কল রিসিভ করলে দেখা যায় ওপাশ থেকে শক্তি কথা বলে। এতে তো ইন্দ্রাণী অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরই জানালা থেকে সে দেখতে পায় যে তাদের পাশের বিল্ডিং এই শক্তি বসে আছে। এটা দেখে সে আমারকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে কিছুতেই তার সাথে যাবে না। তখনই আমার তাকে জোর করে, কিন্তু পরে তাকে রেখেই সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার পরই বাসটিতে বম ব্লাস্ট হয়। আমারকে মেরে ফেলার জন্য আগে থেকে এখানে বম ফিট করে রেখেছিল দীপক। এটা দেখে শক্তি দৌড়ে সেই বিল্ডিং এ যায়, কিন্তু ইন্দ্রাণীর লাশ দেখতে পায় আর তখন সে নিজেও জখম হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে পুরো ফোর্স নিয়ে জয় চলে আসে আর সে শক্তিকে বাঁচিয়ে নেয়। তাকে নিয়ে সে সোজা চলে আসে জয়ের বাসায়। সেখানে সে তার এক্স ওয়াইফ আনাকে শক্তির ট্রিটমেন্ট করার জন্য বলে। আনা একজন ডাক্তার ছিল, তাই সে শক্তির ট্রিটমেন্ট করতে থাকে। তখন আনা আর শক্তি বিভিন্ন কথা বলতে থাকে। শক্তি আনাকে বলে যে সব ঠিক আছে, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরও কেন আনা জয়ের বাবার সেবা করছে। তখন আনা জানায় যে এক পুলিশ শুটআউটে সে তার বাবা এবং ভাইকে হারিয়ে ফেলেছিল। তখন জয়ের বাবা তাকে বাঁচিয়ে নিয়েছিল আর তার পড়াশোনার ব্যবস্থাও করে দিয়েছিল। ডাক্তারি পড়তে তার যত টাকা লেগেছিল সব জয়ের বাবাই তাকে দিয়েছিল। সে তার প্রতি চিরকৃতজ্ঞ, কারণ সে এরপর জয়ের সাথে তার বিয়েও দিয়েছিল। এ কারণেই সে তার সেবা করছে। তাকে সে অনেক বেশি ভালোবাসে। এই সব কথা শুনে শক্তির আর বুঝতে বাকি থাকে না যে এটাই আমারের ছোট বোন চান্দ্রা। শক্তি তখন তাকে কিছু বলতে যাবে, তখনই চান্দ্রা তাকে ঘুমের একটি ইনজেকশন দেয়। এতে তো শক্তির অনেক বেশি ঘুম পেতে থাকে। তবুও কোনোভাবে সে আনার কাছে জানতে চায় যে তার নাম কি চান্দ্রা আর তার ভাইয়ের নাম কি আমার। এটা শুনে চান্দ্রা অনেক বেশি অবাক হয়। সে তখন কাঁদতে কাঁদতে শক্তিকে বলে যে হ্যাঁ, তার নাম চান্দ্রা আর তার ভাইয়ের নাম হলো আমার। কিন্তু এটা শক্তি কিভাবে জানলো? সে কি তার ভাইকে চেনে? কিন্তু শক্তি তখন ঘুমের জন্য কোনো জবাবই দিতে পারে না। ঠিক তখনই সেখানে তাদের বাসায় অ্যাটাক হয়। দীপকের লোকেরা শক্তিকে মেরে ফেলার জন্য এখানে আসে। তখন চোখে অনেক ঘুম নিয়েও শক্তি তাদের সাথে ফাইট করতে লেগে পড়ে। অনেক বেশি মারতে থাকে তাদের। সেও জখম হয়ে যায়, তবুও সে সবাইকে মেরে ফেলে। ওইদিকে আমারকে দেখানো হয় সে পালিয়ে যাওয়ার সময় দীপকের লোকেরা তাকে ধরে দীপকের কাছে নিয়ে আসে। আমারের হাত বাঁধা ছিল তখন, কিন্তু তখনও সে হাত বাঁধা অবস্থায় দীপকের সাথে ফাইট করতে থাকে। চালাকি করে সে তার হাতের বাঁধনও খুলে ফেলে। এরপর সে সবাইকে মারতে থাকে। তারপরই দেখা যায় দীপক আর আমারের মধ্যেও ফাইট হতে থাকে। কেউ কারো তুলনায় কম না। অনেক সময় ধরে তাদের ফাইট চলতে থাকে। শেষে দীপককে ধরাশায়ী করেই ফেলে আমার। ঠিক তখনই আমারের কাছে শক্তির কল আসে। শক্তি তাকে বলে যে ছোটবেলায় আমার যেখানে তার বাবা আর বোনকে হারিয়ে ফেলেছিল সে যেন সেখানে চলে আসে। তার সাথে সে শেষ বোঝাপড়া করে নিবে। অন্যদিকে চান্দ্রা অর্থাৎ আনাকেও শক্তি সেখানে আসতে বলে দেয়। শক্তির এই সব কথা দীপকও শুনে ফেলেছিল। এরপরই দেখানো হয় কিছুক্ষণের মধ্যেই সেখানে আমার চলে আসে। সে ছাদে যায়, সেখানে দেখে যে শক্তি বসে আছে। তারপরে তাদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল লড়াই। অনেকক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। তখন এক পর্যায়ে শক্তি আমারকে বলে যে সে তাকে ছোটবেলা থেকে নিজের ছায়াতলে রেখে মানুষ করেছে। সে তাকে হঠাৎ করে কেন এভাবে মারার প্ল্যান করলো? তার প্রতি এত ঘৃণা কেন তার? আমার তখন তাকে বলে যে সে তার বাবাকে মেরে ফেলেছে, তাই সেও তাকে মেরে ফেলবে। এ কথা শুনে শক্তি তাকে বলে যে সে তার বাবাকে মারেনি, তাকে মেরেছিল তার বড় ভাই মানাক্কাম। এটা শুনে তো আমার সেখানেই থেমে যায় আর অনেক বেশি অবাক হয় যে সে কত বড় ভুল করে ফেলেছে। সে তখন কি করবে কিছুই বুঝতে পারে না। তার মধ্যে অনুশোচনা হতে থাকে। নিজের বাবার মতো লোককে সে অবিশ্বাস করে মেরে ফেলতে গিয়েছিল। সে তখন শক্তির কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তখন অন্যদিকে দেখানো হয় যে চান্দ্রা জয়কে নিয়ে সেখানে পৌঁছে গেছে আর সে তখন শক্তি আর আমারকে ডাকতে থাকে। তখন শক্তি আমারকে বলে যে সে তাকে কথা দিয়েছিল না যে তার বোন চান্দ্রাকে সে খুঁজে বের করবে। ওই যে তার বোন। আমার তখন নিচে তাকাতেই তার বোনকে এত বছর পর দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপরই তারা একে অপরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই চান্দ্রা দৌড়ে তার ভাইয়ের কাছে যেতে থাকে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। তাদের দরজায় নক শুনে আমার মনে করে যে চান্দ্রা এসেছে, তাই সে দরজা খুলতে যায়। কিন্তু সেখানে তো ছিল দীপক আর সে আমারকে সাথে সাথে গুলি করে দেয়। এটা দেখে শক্তি আমারের কাছে দৌড়ে চলে আসে। সে তখন দীপককেও গুলি করে মেরে ফেলে। এরপরই সেখানে আসে চান্দ্রা, কিন্তু আমার ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চান্দ্রা তাকে এই অবস্থায় দেখে অনেক বেশি কাঁদতে থাকে।
এতদিন পর ভাইকে পেয়েও এখন সে হারিয়ে ফেলছে। আমার তখন তার বোনকে শক্তির হাতে তুলে দিয়েই মারা যায়। এরপর আমাদেরকে বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। এখন শক্তিও গ্রামে তার মেয়েদের সাথে থাকতে শুরু করেছে, কিন্তু এখনো তার ওয়াইফ জেবা তার কথা মনে করতে পারেনি। এদিকে মুনের ছেলের নাম রাখা হয়েছে শক্তি, আর মাঝে মাঝেই জেবা তাকে তার নাম ধরে ডাকতো, অর্থাৎ শক্তি বলে ডাকতো। আর এই ব্যাপারটা দেখতে শক্তির অনেক ভালো লাগতো, সে এতেই অনেক খুশি ছিল। আর এতদিনে সে বুঝতে পেরেছে তার ওয়াইফ তাকে কতটা বেশি ভালোবাসতো। তো এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল শক্তির জীবনের গল্প। এক সময়ের ভয়ঙ্কর মাফিয়া কিভাবে সাধারণ জীবনে ফিরে আসে সেই গল্পই এখানে তুলে ধরা হয়েছে। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।